একটা সময় যে সিরিজের ফোন কেনার জন্য মানুষ মুখিয়ে থাকতো এখন সেই সিরিজের ফোনগুলোকে আমরা ইগনোর করতে বাধ্য হচ্ছি। কথা বলছিলাম একসময় মার্কেট ডমিনেট করা স্যামসাং এর এ সিরিজের কথা। আমার হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A57 5G ফোনটা। কি করেছে স্যামসাং সেটা তো অলরেডি আপনারা জেনেছেন, বাট যতটা খারাপ বলা হচ্ছে এই ডিভাইসটাকে আসলেই কি অতটাই খারাপ? ফোনটা নেয়া না নেয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে সেই বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। দাম না জেনে ফোন নিয়ে কথা শুনতেও ভালো লাগে না আমি জানি, কিন্তু বাংলাদেশে যখন নতুন নতুন ফোন আসে মার্কেট প্রাইসটা অনেকটাই বেশি থাকে। হ্যাঁ, এই ফোনের মার্কেট প্রাইসও একটু বেশি, 58K রেঞ্জের আশেপাশে এখন রয়েছে, তবে ডে বাই ডে ফোনের দামটা হয়তো বা কমে আসবে। আমাদের কাছে ফোনটি পাঠিয়েছে আনবক্সিং টেক, যাদের কাছ থেকে আপনারা এই সকল ব্র্যান্ড নিউ ডিভাইসগুলি পেয়ে যাবেন এবং তাদের বসুন্ধরা সিটিতে ফিজিক্যাল শপও রয়েছে। আপডেট প্রাইসটা তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন, আমি কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দিয়ে রাখবো। তাহলে প্রথমেই গতবারের A56 থেকে এবার A57 এ আসলে কি কি পরিবর্তন এসেছে চলেন ছোট্ট করে জেনে আসি। গতবারের থেকে এবারের ফোনটা কিন্তু অনেকটাই পাতলা, অনেক বলতে বেশ ভালোই স্লিম করা হয়েছে, 6.9mm থিকনেস, এবং এটা হাতের ভিতরে নিলে আসলেই ফিল করা যায় যে বেশ পাতলা একটা ডিভাইস হাতে নিয়েছে। 189 গ্রাম ওয়েট মাত্র, পাশাপাশি IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং দেওয়া হয়েছে, যেটা আগে ছিল 67। সেম সাইজ সেম স্পেকের ডিসপ্লেটাই পাচ্ছি আমরা। ক্যামেরা সেই একই সেটআপ থাকছে, 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, ব্যাটারি 5000 mAh। এর পরিবর্তন কোথায়? ওই যে থিকনেস কমানো হয়েছে এবং ক্যামেরা বামটাকে চেঞ্জ করা হয়েছে, S26 এর মতোই অনেকটা দেখতে লাগছে। হ্যাঁ, নতুনত্ব আছে প্রসেসরে, মানে যে এসওসিটা ব্যবহার হয়েছে সেটা হলো Exynos 1680। এটা কি খুব বেশি ভালো কিছু তারা অ্যাড করেছে? এক্সিনোসের রোগ তো ভাই আমরা সবাই জানি, টেম্পারেচার প্রবলেম থাকে, তারপরে গেমিং পারফরমেন্স ভালো হয় না, এবারও সেই একই রকম অবস্থা। আমরা যদি এই 1680 কে তুলনা করি তাহলে ছোট্ট করে আমি বলে রাখি যে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর সাথে আমরা কম্পারিজন করতে পারি। স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর থেকেও বিভিন্ন এই যে স্কোর ওইগুলা বেটার, বাট গেমিং পারফরমেন্সে এসে কিন্তু 7 Gen 4 এর ধারের কাছেও এই ফোনটা নাই। আসলেই কেমন পারফরমেন্স বা ক্যামেরা কোয়ালিটি পেলাম সেটা আমরা একটু পরে জানবো, তার আগে চলেন ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিটা ভালোভাবে নজর দিয়ে আসি। এটা মানতে হবে যে এই প্রাইস সেগমেন্টে মার্কেটে যতগুলা ফোন আছে তার থেকে এই ফোনটা ভালো কিছু অফার করছে এই ডিজাইনের দিক থেকে। কেননা অবশ্যই ডিউরেবল একটা ফোন, এটা গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন রেয়ারে রয়েছে, বডিতে অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, স্ক্রিনও ভিক্টাস প্লাস প্রোটেকশন। ভালো ব্র্যান্ডের ফোন কেনাই একটা সুবিধা, আমার যেমন পিক্সেল 7 ফোন কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই চলে যাচ্ছে 3 বছর প্লাস, স্ক্রিনেও প্রোটেকশন নাই। সো আপনি যদি এই ফোনটা যত্ন সহকারে ব্যবহার করতে পারেন 4-5 বছর পরেও যে দেখবেন যে নতুনের মতোই আছে। ডিজাইন পার্টে ভালো বললেও ডিসপ্লে পার্টে এসে কি অবস্থা করলো? যেমনটা বলছিলাম যে সেম ডিসপ্লে দেয়া হয়েছে, চিন বেজেল এরিয়াটা দেখতে সুন্দর লাগছে, লোয়ার চিনটা কিন্তু একটু উঁচু। হ্যাঁ, এই জায়গাটা একটু উঁচু বোঝাই যায়, বাট ওই ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে যাবেন, তখন খুব একটা নজর দেওয়ার প্রয়োজন হবে না। মানে এক্সট্রা অর্ডিনারি কিছু যে এখানে অ্যাড করেছে ব্যাপারটা কিন্তু এরকম না। FHD+ রেজলিউশনই আছে, 120 Hz 10 বিটের HDR10+ সাপোর্টেড। ইউটিউবে দেখলাম হ্যাঁ 4K HDR কন্টেন্ট স্মুথলি প্লেব্যাক করতে পারে। ফিঙ্গারপ্রিন্টটা নিচের দিকেই আছে, সেই সাথে অনেকটা স্লো, অ্যানিমেশন দিলে তো দেয়ই, আবার হাত চেপে ধরে রাখা লাগে অনেকক্ষণ ধরে, এই সময়ের সাথে যায় না আসলে এই জিনিসটা। স্যামসাং এর ডিসপ্লে এখানে আসলে খারাপের তেমন কিছু নাই, 120 Hz এর বাটার স্মুথ এক্সপিরিয়েন্সটাও আপনি পাবেন, সানলাইটে ব্রাইটনেসও ভালো আছে। কন্টেন্ট এক্সপিরিয়েন্স করেন, গেমিং করেন বা রেগুলার ইউজেজে আসলে ডিসপ্লেটা ভালো লাগার মতোই, কিন্তু যে প্রাইসটা নিচ্ছে সেই জায়গাটায় আসলেই LTPO থাকাটা জরুরি। আমরা আশা করি যে এরকম প্রাইস সেগমেন্টে LTPO ডিসপ্লে হোক, যেটা কিন্তু এই ফোনটাতে মিসিং রয়েছে। ডিসপ্লের পাশাপাশি হ্যাপটিক ফিডব্যাকটা ভালো লেগেছে, ওইটা রেসপন্সিভ, সফট, খুব একটা হার্ড না, আপনি এনেবল করে রাখলে ভালোই লাগবে আপনার কাছে। চলেন আমরা স্টেরিও স্পিকার আছে, একটু সাউন্ড কোয়ালিটি শুনে আসি। ও এই স্পিকার থেকে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আসলে অসাধারণ পাওয়া যাবে। মানে স্যামসাং ফোন বলেন বা একটু ভালো ব্র্যান্ডের ফোনের ভিতরে এই জায়গাগুলোতে হার্ডওয়্যার পার্টি খুব বেশি নজর দেওয়া হয়, যেন স্পিকার কোয়ালিটি ভালো হয়, হ্যাপটিক ফিডব্যাক ভালো হয়, তারপরে মানে ইন্টারনাল যে ব্যাপার স্যাপার ওইগুলোতে আপনি হয়তো বা পারফরমেন্স একটু কমতি পাবেন, ক্যামেরা কোয়ালিটি একটু কমতি পাবেন, বাট এই জায়গাগুলো স্ট্রং থাকে। আমি বলবো এই ফোনের সব থেকে বড় হতাশার জায়গা হলো ক্যামেরা। ইয়েস, যেটা এই প্রাইস সেগমেন্টে কোনোভাবেই মানা যায় না, এটা আসলে অসম্ভব মানা যে এই প্রাইসে এসে এরকম ক্যামেরা সেটআপের ফোন। 50 মেগাপিক্সেল, তারপরে মেইন সেন্সর যেটা ওয়াইস রয়েছে, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়েছে এবং একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে। সামনের ক্যামেরাটা দেখলাম কত 12 মেগাপিক্সেল সম্ভবত, হ্যাঁ সামনের ক্যামেরাটাও 12 মেগাপিক্সেল। বোথ ক্যামেরাতে 4K 30 fps এ শুট করা যায়, এটাও কে আছে, বাট ইমেজ কোয়ালিটি আমার কাছে ভালো লাগে না। এই সময় এসে স্যামসাং এর ফোনে আপনি যদি দেখেন যে SD টেক ভালোভাবে করতে পারছে না, সেটা কি দেখতে ভালো লাগবে?
এই ফোনটা সেরকম কাজই করে ফেলেছে। কিছু কিছু ফোকাল লেন্থে দেখলাম মানে অবজেক্টটাকে ভালোভাবে ডিটেক্ট করতে পারে না, এজ ডিটেক্ট স্মুথ না, ব্লারগুলোকে অত বেশি সফট করে না, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখতে কিছু কিছু ছবিতে আমার কাছে ন্যাচারাল মনে হয়নি। ডাইনামিক রেঞ্জও যাচ্ছে তাই অবস্থা, এক্সপোজার ব্যালেন্সেরও যাচ্ছে তাই অবস্থা, ফেস টোন, স্কিন টোন এগুলোকেও সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে না, মানে হোয়াইট ব্যালেন্সটা অ্যাকুরেট না আর কি। পোর্ট্রেট মোডে ফোকাল লেন্থ মাত্র দুইটা আছে, 1x অ্যান্ড 2x। 2x এর ছবি তুললে দেখবেন যে ভালো লাইট থাকার পরেও ফেসটা স্মুথ করে, মানে শার্পনেস নেই এরকম ফিলটা আসে। আর একটু ডিটেলস আর একটু শার্পনেস থাকা দরকার ছিল। আলট্রাওয়াইডের সাথে আবার মেইন লেন্সের কালারের বেশ পার্থক্য রয়েছে, সেটা কিছু কিছু ছবিতে হয়তো বুঝতে পারবেন না, বাট কালারফুল কোনো ইমেজ তুললে বুঝবেন যে কালারের কতটা পার্থক্য রয়েছে। আমার মতে না, এটা ক্যামেরার জন্য মোটেও সিলেক্ট করা আপনার উচিত হবে না। টেলিফটো থাকলে সেটা একটা বিষয় ছিল, টেলিফটো নাই, পাশাপাশি এটা যে ইমেজ কোয়ালিটি পাচ্ছি সেটা আমার কাছে মনে হয়েছে এর থেকেও আপনি যদি 30,000 40,000 সেগমেন্টের কোনো ফোন দেখেন বা হয়তো বা ক্যামেরা ফোন দেখলে সেখানে ভালো ইমেজ কোয়ালিটি পাবেন। আমি যদি খোলসা করে বলি তাহলে এই ফোনের থেকেও নাথিং ফোনের ক্যামেরা ভালো। এই প্রাইস সেগমেন্টে তো অবশ্যই নাথিং 4A Pro রয়েছে, নতুন লঞ্চ হয়েছে, সেটার ক্যামেরা আরও ভালো, সেখানে আবার টেলিফটো আপনারা পাবেন। স্যামসাংয়ের সেলফি ক্যামেরা সেই S26-এ কেমন করে আপনারা জানেন, আর এটা তো এ সিরিজের ফোন। হ্যাঁ, ইমেজ কোয়ালিটি যে খুব একটা খারাপ এটা না, রেয়ার ক্যামেরা থেকে আমার কাছে মনে হচ্ছে সেলফি ক্যামেরাতেই স্যামসাং নজরটা দিয়েছে বেশি। এখানে 12 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে ভালো ছবি তোলা যাচ্ছিল, অটোফোকাস রয়েছে, ব্যাকগ্রাউন্ডে কিছুটা ডেপথ অফ ফিল্ডও পাওয়া যায়, হালকা একটু ব্লার ভাব আসে, ওয়াইড অ্যাঙ্গেল বা সিঙ্গেল ফটো তুললেও সেলফি ক্যামেরা ভালো লাগছিল, একেবারে খারাপ ছিল না। রেয়ারে এবং ফ্রন্টে আমরা ভিডিও টেস্ট করেছি, ভিডিও দেখলে আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন। সামনে 4K 30 fps এ ভিডিও শুট হচ্ছে, বেশ ক্রপ ভিউ। হ্যাঁ, হাতটাকে যথেষ্ট দূরে রাখা লাগছে। যদি আমি ফুল আমার ফেসের ভিউটা নিতে চাই তাহলে হেয়ারের উপরের অংশে ক্রপ হয়ে যাচ্ছে। পিছনে হাইলাইট এরিয়া রয়েছে, ওটাকে কেমন ব্যালেন্স করে সেটাও দেখতে পাচ্ছেন। সাউন্ডও আপনারা শুনে নিতে পারেন। না, ফিল্ড অফ ভিউটাও অতটা ওয়াইড না, এটা হলো প্রথম সমস্যা। 4K রেজলিউশন হইলেও এই জায়গাটায় আমরা আউটডোরে আসলে ক্লিন ভিউ পাওয়া যাচ্ছে, দেখতে সুন্দর লাগছে। কিছুটা ডেপথ অফ ফিল্ড পাওয়া যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, দেখেন হালকা ব্লার ভাব কিন্তু রয়েছে। সমস্যা হলো যে এটা বেশ ক্লোজ শট এক কথায়। রেয়ার ক্যামেরাটা 4K 30, এখানে আমি আলট্রাওয়াইডে যেতে পাচ্ছি, 1x, হ্যাঁ সেটাও যেতে পাচ্ছি। লেন্স সুইচিংটা স্মুথ আছে, ভালোই, সমস্যা হচ্ছে না। তো আমি 1x-এ শ্যুট করি, স্টেবিলাইজেশন কেমন সেটা দেখে নিতে পারেন। আমি সেটিংস থেকে ওই আলট্রা স্টাডি মোড না কি হাবি ওইগুলো সব বন্ধ করে রাখছি যেন বেশি ক্রপ ভিউ না দেয়। হাইলাইট এরিয়া থেকে শ্যাডোতে চলে আসলাম, এই যে একটু লো লাইট থাকলে ফেস কিন্তু বেশ ভালোই স্মুথ করে দিচ্ছে। আমি যদি আবার একটু বাইরের দিকে যাই, ভয়েসটাও দেখে নেন অ্যান্ড সেই সাথে সাউন্ড কোয়ালিটিও শুনে নেন, যেহেতু আমি কথা বলছি। বাইরের ভিউটা ক্লিয়ার আছে, কিছুটা শার্পনেস অ্যান্ড ডিটেলসের ঘাটতি কিন্তু পাচ্ছি, মনে হচ্ছে যে 4K তুলনায় শার্পনেস অ্যান্ড ডিটেলসের ঘাটতি পাওয়া যাচ্ছে। Exynos 1680 নিয়ে তো শুরুতে আপনাদের ধারণা দিয়েছি যে হিটিং ইস্যু পেয়েছি আমরা এই ফোনটাতে, একটু গরম হচ্ছিল, একটু না মানে মোটামুটি এক্সিনোসের যে স্বভাব সেটা এর ফোনের ভিতরে আছে। আপনি যখন গেম খেলবেন 39-38 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু ধরে হ্যাঁ এরকম ফিল করা যায়। UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। প্লাস পয়েন্ট হলো এখানে আমরা One UI 8.5 পাচ্ছি বেসড অন Android 16 অবশ্যই, সেই সাথে ফোনটাতে 6 ইয়ার্সের ওএস আপডেটও দেওয়া হবে। এই প্রাইসে যে এসওসিটা দেওয়া হয়েছে ফোনটাতে সেটা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। সেম প্রাইস সেগমেন্টে আপনি দুইটা দিকে স্ট্রং পাবেন, ক্যামেরা পার্ট এবং পারফরমেন্স পার্টে, যে দুইটা জায়গায় এই ফোনটা দুর্বল। পারফরমেন্সে দুর্বল বলতে এখানে গেমের হিসাবটাই আসে, আপনি যখন এই ফোনটাতে গেমিং করবেন তখনই বুঝতে পারবেন। কেননা আমরা এখানে পাবজি, CODM বা ডেল্টা ফোর্স বলেন, এখনকার সময় যেসব পপুলার গেম আছে সেগুলা সবই 60 FPS এর বেশি খেলতে পারছিলাম না। মানে আপনি যে গেমিং ইনস্টল করেন না কেন এখানে সর্বোচ্চ হয়তো বা 60 FPS আপনি পাবেন। ভেবে দেখেন প্রায় 60,000 টাকা বাজেটের একটা ফোনে আপনি অন্য কোনো ব্র্যান্ডের ফোন যদি সিলেক্ট করেন সেই জায়গাটায় আপনি 120 FPS এ উড়াধুরা গেমিং করতে পারবেন। এই ফোনটা মোটেও গেমিং এর জন্য না, বাট গেমের হিসাবটা বাদ দিলে উল্টা পাটে যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আবার একেবারেই ভিন্ন। One UI 8.5 বেসড অন Android 16, এইটা আপনাকে যে এক্সপিরিয়েন্স দিবে সেটা অন্য কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস দিতে পারবে না। ইয়েস, এই জন্যই One UI-কে মানে বেস্ট অফ দ্য বেস্ট বলা হয় অ্যান্ড্রয়েডের ভিতরে, যেখানে আপনি সব থেকে বেটার ইউআই এক্সপিরিয়েন্সটা পাবেন। স্যামসাংয়ের ইউআইটা আসলে এরকম যে আপনার এসওসি পার্টে যতটুকু দুর্বলতা আছে সেটাও মানে টেনে টুনে কাটিয়ে উঠতে পারবে, আপনাকে বুঝতে দিবে না যে আসলে এসওসিটা কেমন পারফরমেন্স দিচ্ছে আর কি। সো এই জায়গাটায় আপনি ডে টু ডে ইউজেজে যাই করেন না কেন সেগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। One UI-এর আরেকটা বেস্ট পার্ট হলো এআই। স্যামসাংয়ের এআই কিন্তু এখনো বেশ স্ট্রং পজিশনে রয়েছে, যেখানে গুগলের সার্কেল টু সার্চ
এটা তো থাকছেই, পাশাপাশি এডিট সাজেশনস, তারপরে অবজেক্ট ইরেজার, এর ইরেজার তো মানে অসাধারণ লেভেলে কাজ করে, বেস্ট ফেস রয়েছে, দেন কাস্টম ফিল্টার্স অ্যান্ড অটো ট্রিম, এই সকল এআই ফিচারগুলো কিন্তু রয়েছে। ডিভাইসটার ইউজার এক্সপিরিয়েন্স আরো বেটার হয়, মূলত এর ওয়াইফাই ভার্সন, ব্লুটুথ ভার্সন যেগুলো রয়েছে গতবারের থেকেও কিন্তু লেটেস্ট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ ভার্সন দেওয়া হয়েছে, ওয়াইফাই 6E থাকছে, ব্লুটুথ দেওয়া হয়েছে আবার 6.0, পাশাপাশি এই ফোনটা eSIM সাপোর্টেড অ্যান্ড এনএফসিও রয়েছে। এতক্ষণে আমি এই ফোনটা দুইটা দুর্বল পয়েন্ট হাইলাইট করেছি, একটা হলো এর ক্যামেরা পার্টে, দ্বিতীয়ত পারফরমেন্স পার্টে। আরও একটা দুর্বল পয়েন্ট রয়েছে, সেটা হলো পাওয়ার সেকশনে, ব্যাটারি অ্যান্ড চার্জিং। হ্যাঁ, এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা এই সময় এসে আসলেই কম। আপনি সেটা সিলিকন কার্বন বলেন, লিথিয়াম আয়ন বলেন, যেটাই বলেন না কেন, 5000 mAh এর ব্যাটারি দিয়ে চলাটা কিছুটা হলেও আপনার কষ্ট হবে। তারপরে আবার 45 ওয়াটের চার্জিং সুবিধা, বক্সের সাথে তো চার্জার নাই, এই ফোনটাতে আবার ওয়্যারলেস চার্জিং সুবিধাও নাই। এই ব্যাটারি দিয়ে ফোনটাকে আপনি একদিন চালিয়ে যেতে পারবেন, মানে একদিন ব্যবহার করতে আপনার সমস্যা হবে না, ওয়ান ডে ব্যাকআপ টাইম ভালোভাবেই পাওয়া যাবে, বাট ওয়ান ডে প্লাস হইতেই একটু কষ্ট হয়ে যাবে। যদি আপনি কিপটামি করে ব্যবহার করেন তো 1.5 দিন চলবে, বাট ধরেই নেওয়া ভালো যে এই ফোনটা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। স্যামসাং এর মতো ব্র্যান্ডের এত পপুলার সিরিজের একটা ফোনে এসেই এমনটা কেন করতে হলো, সেই প্রশ্নটাই আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। দেখেন, এই যে 30, 40, 50 এই বাজেটে কিন্তু প্রচুর ফোন সেল হয়। সো এই জায়গাটায় স্যামসাংয়ের যে স্ট্রং পজিশনটা ছিল এ সিরিজ নিয়ে, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলতে চলেছে। একটা ফোনের কমতির জায়গা থাকতেই পারে, কিন্তু মেইন যে পার্টগুলা, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, এই চারটার ভিতরে যখন তিনটাতেই কমতি চলে আসবে, তখন কিন্তু সেই ফোনটা সিলেকশনের কোনো মানে হয় না। আপনারা এই ফোনের দিকে তাকান, কোন কোন দিকে কম রয়েছে। ডিসপ্লেটা বাদ দিলাম, আমি ডিসপ্লেটা ধরলাম যে ঠিকই আছে, বাট তারপরে আপনি যদি দেখেন ক্যামেরাতে, হ্যাঁ সেই জায়গাটায় দুর্বলতা রয়েছে, ব্যাটারি এখানেও দুর্বলতা রয়েছে, পারফরমেন্স এখানেও দুর্বলতা রয়েছে। আপনি এই ফোন কিনবেন, 6 বছরের সফটওয়্যার আপডেট রয়েছে, আপনি 5-6 বছর ব্যবহার করবেন আরামসে, কোনো সমস্যা ফেস করবেন না ভাই। এইটা আপনি মানেন আর না মানেন, 5-6 বছর যদি যত্ন সহকারে ব্যবহার করতে পারেন, হাত থেকে পড়ে না যায়, ভেঙে না যায়, তাহলে নতুনের মতো থাকবে, টেকসই ডিভাইস হবে। কিন্তু এই যে বাজেটটা আমরা দিচ্ছি, এই বাজেটে এর থেকে বেটার স্পেকের ফোন কিন্তু পাওয়া যাচ্ছে মার্কেটে। সর্বশেষ আমার কাছে এটাই মনে হয় যে ফোনটার দামটা মার্কেট বিবেচনায় ভাই অনেকটাই বেশি হয়ে গেছে। এটার দাম যদি না কমে, আর নেওয়ার কোনো অপশনই নাই। যারা নেবেন এই মুহূর্তে, আমার কাছে যেটা মনে হয়, তারা অবশ্যই স্যামসাং এর ইউআই কে ভালোবেসে নেবেন। এর যে ইউআই এক্সপিরিয়েন্স, সেটা মাচ বেটার অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের থেকে। তারপরে ডিউরেবিলিটি, বিল্ড কোয়ালিটি, এগুলো তো বললামই যে লং টার্ম যারা ব্যবহার করতে চান, সফটওয়্যার সাপোর্ট, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। হার্ডওয়্যার পার্টে কিছু কিছু জায়গা আবার অবশ্যই স্ট্রং। এখন আপনার কাছে কি মনে হয়, কমেন্ট করে কিন্তু জানাতে পারেন যে A57 ফোনটা আপনার ভালো লেগেছে কিনা, আর লাগলে কোন কোন দিকে ভালো লেগেছে, আর না লাগলে কোন কোন দিকে ভালো লাগে নাই। আপনাদের কমেন্ট আমরা কিন্তু সব সময়ের জন্য পড়ি। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।